আজ যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটা আজ আপনার হৃদস্পন্দনকে দ্রুত করে দেবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে এমন কিছু কি সত্যি সম্ভব। আজ যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, হয়তো আপনার স্বপ্নেও আপনার পিছু ছাড়বে না। আমি জানি কেউ কেউ হয়তো এখন নিজের বিছানায় আরাম করে এই ঘটনাটি শুনছেন। তো চলুন এখন ঘটনার দিকে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাইম। আজ আমি আপনার সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে চাই। আমার সম্পর্ক পাকিস্তানের সঙ্গে, কিন্তু আজ থেকে 2 বছর আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে আফ্রিকা গিয়েছিলাম। সে সেখানে একজন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করে। শীতের দিনগুলো ছিল এবং তার একটি জায়গায় মাল লোড করতে যেতে হতো এবং তার সঙ্গে শুধু আমি এবং আমার বন্ধু বাসায় থাকতাম। আমি না থাকায় সে একা থাকতো। তাহলে সে আমাকে বলল, তুমি আমার সঙ্গে চলে আসো, কারণ তার সেখানে করার আর কোনো কাজ ছিল না। আমি রাজি হয়ে গেলাম। আমরা ট্রাকে চড়লাম এবং আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। আমরা মাত্র আধা ঘন্টার পথ চলেছি যে আমাদের সামনে 3টি রাস্তা এলো। একটি জঙ্গলের দিকে, একটি হাইওয়ে এবং একটি সাধারণ রাস্তা। শীতও প্রচণ্ড ছিল, আমাদের মালও লোড করতে হবে এবং সময়ও কম ছিল। তখন আমার বন্ধু বলল, চলো শর্টকাট নেই, জঙ্গলের রাস্তা দিয়ে যাই। আমার কাছে সেই রাস্তা একটু অদ্ভুত লাগছিল, কিন্তু তারপরও আমি তার সঙ্গে রাজি হয়ে গেলাম। আমার বন্ধু ট্রাকটি জঙ্গলের পথে ঘোরালো এবং এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল ঘটে। যদি আমরা হাইওয়ে দিয়ে যেতাম, হয়তো এমন কিছু হতো না। কিছু দূর যাওয়ার পরে আমরা অনুভব করলাম যে কিছু একটা বারবার আমাদের ট্রাকের নিচ দিয়ে যাচ্ছে। আমরা চেক করার জন্য ট্রাকটি থামালাম এবং আমার বন্ধু নিচে নামলো। সে চারদিকে তাকালো, কিন্তু এমন কিছু দেখলো না যা ব্যাখ্যা করার মতো হতো। কোনো এমন কিছু জিনিস ছিল না যা ট্রাককে ধাক্কা দিচ্ছে। তখন আমার বন্ধুর মনে হলো হয়তো জ্বালানি শেষ হয়ে গেছে। যখন সে ফুয়েল চেক করলো, দেখলো তা শেষের পথে ছিল। যাই হোক, সে সব কিছু চেক করে ট্রাকে ফিরে এলো এবং আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আমরা ট্রাকের পাশে থাকা জানালাগুলোতে কালো কালারের কভার দিয়ে দিয়েছিলাম, কারণ রাতের সময় ছিল এবং ঠান্ডা ভেতরে প্রবেশ করছিল। এখন যেহেতু পাশে থাকা জানালাগুলোতে কালো কভার ছিল, তাই বাইরে কেউ আমাদের দেখতে পারতো না এবং আমরা বাইরে কাউকে দেখতে পারতাম না। কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হলো, কিন্তু খুব দ্রুত বৃষ্টি অনেক জোরে পড়তে শুরু করলো। আমরা ভাবলাম ট্রাকটা কিছুক্ষণ থামাই, যাতে বৃষ্টি কিছুটা থামে, তারপর আবার যাত্রা চালাই। আশেপাশে কোনো ঘর বা এমন কোনো জায়গা দেখা যাচ্ছিল না যেখানে আমরা থাকতে পারি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ট্রাক না থামিয়ে আমাদের যাত্রা চালানো হবে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম এক বড় পাথর পুরো রাস্তাটার মাঝখানে পড়ে আছে। পাশে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন আমার বন্ধু হঠাৎ ব্রেক লাগালো। আমি সেটা আগে দেখিনি, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, ব্রেক কেন লাগালা? আমার বন্ধু বলল, সামনে হয়তো পাথর বা কোনো কিছু পড়ে আছে, তাই ব্রেক লাগালাম। আমরা দুইজন ট্রাক থেকে নামলাম এবং যখন নিচে দেখলাম কোনো পাথর ছিল না, বরং সপারের মধ্যে কিছু অদ্ভুত জিনিস ছিল। আমি আগে কখনো এমন কিছু দেখিনি এবং এগুলো আমি ব্যাখ্যা করতে পারি না। এগুলো খুব অদ্ভুত জিনিস ছিল। যাই হোক, আমরা তা সব দিক থেকে সরিয়ে ট্রাকে ফিরে এলাম এবং আবার যাত্রা শুরু করলাম। বৃষ্টি আরও জোরে পড়ছিল এবং ঠান্ডা এতটা ছিল যে হাড় পর্যন্ত জমে যাচ্ছিল। আমি আফ্রিকায় একদম নতুন ছিলাম, তাই কিছুই ভালোভাবে জানতাম না। আমরা প্রায় আধা ঘন্টার পথ চলেছি। তখন আমরা দূরে কিছু আলো দেখতে পেলাম। এর আগে কোনো আলো আমাদের চোখে পড়েনি। আমরা যত এগিয়ে গেলাম, দেখলাম সেখানে একটি ঝোপড়ি, যার মধ্যে আলো জ্বলছিল। আমাদের সাথে এর কোনো সম্পর্ক ছিল না, তাই আমরা সেখানে থামার প্রয়োজন মনে করিনি, কারণ সেখানে ঘন জঙ্গল ছিল। আমাদের ট্রাক ক্রমাগত চলছে, কিন্তু যখন আমরা ঝোপড়ির পাশ দিয়ে যেতে চেয়েছি, ট্রাক হঠাৎ থমকে গেল। আমরা অনেক চেষ্টা করলাম, তবুও ট্রাক স্টার্ট হলো না। টাইম চেক করলাম, রাত 12টা 30। একদিকে ঠান্ডার কারণে মন কাজ করছে না, অন্যদিকে বৃষ্টির কারণে আমরা কেউ বাইরে যেতে চাইনি। ঠিক তখনই সেই তীব্র বৃষ্টির মধ্যে
সামনে থেকে একটি আলো আমাদের দিকে আসতে দেখলাম। প্রথমে মনে হলো হয়তো কোনো গাড়ি আসছে, কিন্তু যত কাছে এলো আমরা বুঝতে পারলাম কেউ আমাদের ট্রাকের কাছে আসছে এবং হাতে টর্চ ধরে আছে। প্রথমে আমরা খুব ভয় পেয়েছিলাম, ভাবলাম রাত 12:30, এত জোরে বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া কেউ কিভাবে চলতে পারে। আমরা আবার ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু এবারও ট্রাক স্টার্ট হলো না। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমরা দ্রুত ট্রাকে ঝুঁকে পড়লাম, কারণ পাশে কভার লাগানো ছিল, তাই বাইরে থেকে আমাদের দেখা যাচ্ছিল না। তখন আমি মনে করলাম যেন কেউ আমাদের পাশে থাকা দরজা খোলার চেষ্টা করছে। এটি দেখে আমরা ভীষণভাবে ভয় পেয়েছিলাম। আমরা একবার আবার ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম এবং এবার ট্রাক স্টার্ট হয়ে গেল। আমরা দ্রুত সেখান থেকে বের হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের রাস্তা কাদা জমে ভর্তি হয়ে গেল। আমাদের ট্রাক কাদায় আটকে গেছে, আর পিছন দিক থেকেও আমাদের কিছু শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ ট্রাকের দিকে আসছে। আমরা ভাবলাম যদি কেউ মানুষ হয় তবে তাদের সাহায্য চাওয়া উচিত। আমরা ট্রাক থেকে নামলাম, কিন্তু যখন আমি পিছনে তাকালাম সেখানে কেউ ছিল না। তবু শব্দটি অব্যাহত ছিল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাই আবার ট্রাকে বসলাম। আর যখন শব্দটি আমাদের কাছে এলো তখন আমি অনুভব করলাম যেন কেউ আমাকে বলছে, সাহেব, ও তোমার বন্ধু নয়, নিচে এসো। এই কথা শুনে আমি ভীষণ আতঙ্কিত হয়ে গেলাম। আমি তখন কি অবস্থায় ছিলাম তা বর্ণনা করা সম্ভব নয়। আমি জানালার কভার সরিয়ে বাইরে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি হতবাক হয়ে আমার বন্ধুর দিকে তাকালাম, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে ওই শব্দটি শুনতে পাচ্ছিল না। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ট্রাক থেকে নেমে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর সময় দেখলাম পাশে একটি ছোট্ট বাচ্চা কেঁদেই যাচ্ছে, আর একজন মানুষ তাকে কোলে তুলে আছে। তখন আমরা বুঝতে পারলাম যে এখানে কিছু ঠিক নেই। আমরা কারো দিকে খেয়াল না রেখে দৌড়া শুরু করলাম। কিছু দূর এগিয়ে দেখলাম একটি বাচ্চা দাঁড়িয়ে আছে এবং মানুষটি কাঁদছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ পিছনে তাকালে বাচ্চাটি ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় দেখাচ্ছে। আমাদের মন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে। চারপাশে শুধু ঘন জঙ্গল দেখা যাচ্ছিল, কোনো আলো নেই আর কোনো মানুষও নেই। আমাদের কাছে শুধু 2টি টর্চ ছিল। আমাদের মোবাইলের ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছিল। কিছু দূর এগিয়ে দেখলাম সামনে একটি ট্রাক আটকে আছে, যা আমাদের ট্রাকের মতোই, সেটাও কাদায় আটকে আছে। কাছে গিয়ে দেখলাম সেই ট্রাকে 2 জন বসে আছে। তাদের মুখ দেখতে পারিনি, কারণ তাদের ট্রাকের জানালাতেও কভার ছিল, কিন্তু তারা একই কথা বলছিল যা আমরা বলেছিলাম। এটি দেখে যেন আমাদের প্রাণ ছুটে গেল। আমরা দ্রুত সেখান থেকেও দৌড়াতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা কিছু ঘর দেখতে পেলাম। সেখানে কিছু মানুষ ছিল, তারা আমাদের খোঁজ নিল, আর আমরা পুরো ঘটনা তাদের বললাম। তারা বলল, আপনাদের উচিত হাইওয়ে রাস্তাটি ব্যবহার করা, এই জঙ্গলের রাস্তা খুব বিপজ্জনক। ঠিক তখন বাইরে দরজা খটখট করার শব্দ হলো। ঘরের বড় লোকটি বাইরে গেল। আমি গেট থেকে কিছু স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু তার পোশাকও সেই ব্যক্তির মতো ছিল যে আমাদের ট্রাকে দেখা গিয়েছিল। তারা আমাদের পানি দিল, খাওয়ার প্রস্তাব দিল, কিন্তু ধন্যবাদ দিয়ে অস্বীকার করলাম। এতে করে বাইরে থেকে কোনো আওয়াজ এলো, সাইম, বাইরে আসো। আমি ভয়ে বাইরে গিয়েছিলাম। এখানে তো কেউ আমাকে চেনে না, তাহলে বারবার আমার নাম কে নিচ্ছে? কে আমাকে ডেকে পাঠাচ্ছে? আগে বলল সাইম তোমার বন্ধু নয়, এবার বলল সাইম এখানে আসো আমার বন্ধু। সবার ঘুমানোর সময় রাত 2টা বাজে। আমি বাইরে গিয়ে দেখলাম ঠিক সেই মানুষগুলোকে যারা ঘরের ভিতরে ছিল। আমি হতবাক হয়ে তাদের জিজ্ঞেস করলাম, আপনারা তো ঘরের ভিতরে ছিলেন। তারা বলল এই ঘরটা বিপজ্জনক, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাও। আমি দ্রুত ঘরে ঢুকে আমার বন্ধুকে জাগালাম। আমরা ট্রাকের দিকে দৌড়াতে শুরু করলাম। আমরা যখন ট্রাকের দিকে এগোচ্ছিলাম তখন দেখলাম যারা আমাদের পিছনে দাঁড়িয়ে ছিল তারা আমাদের দেখে হাসছে, তারপর হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা যখন ট্রাকের কাছে পৌঁছালাম দেখলাম ট্রাক কাদা থেকে বের হয়ে এসেছে। আমরা আরাম করে ট্রাকের কাছে গিয়েছিলাম, কিন্তু তখন যা দেখলাম তা হৃদয়কে স্তম্ভিত করে দেয়। সেই মানুষগুলো আমাদের ট্রাকের দিকে মুখ রেখে অদ্ভুত কোনো ভাষায় কিছু বলছিল।
ঠিক তখন আমার পা কোনো কিছুতে লেগে গেল, হয়তো কাঠ বা পাথরে। সেই আওয়াজে একজন যখন আমাদের দিকে তাকালো, আমরা ভীত হয়ে গিয়েছিলাম। তার চোখ অতিমাত্রায় লাল ছিল, আর মুখে এমন দাগ ছিল যেন কোনো বন্য প্রাণী কামড় দিয়ে রেখেছে। আমরা সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। প্রায় 2 কিলোমিটার দৌড়ানোর পর আমরা দেখলাম আমাদের সামনে কিছু মানুষ আসছে, যারা পুরোপুরি স্বাভাবিক। আমরা তাদের সাহায্য চাইলাম এবং ফোন দিয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কারণ দৌড়ানোর সময় সত্যি ওয়াকিটকি কোথাও জঙ্গলে পড়ে গিয়েছিল। কোম্পানির সঙ্গে যোগাযোগ হলে তারা জানালো যে যেখানে আপনি মাল নিতে যাওয়ার কথা ছিল সেখানে আপনার অর্ডার বাতিল হয়ে গেছে, তাই দ্রুত ফিরে আসুন। আমাদের বড় স্যার অনেক আগেই ফোন করে জানিয়েছিলেন যে আমাদের অর্ডার বাতিল হয়েছে, কিন্তু হয়তো নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। সেই সময় আমাদের বন্ধু যেন কারোর সাথে কথা বলছিল। এটি শুনে আমরা ভীষণভাবে অবাক হলাম। আমরা ভাবছিলাম কে সেই ব্যক্তি যে স্যারের সঙ্গে কথা বলল। শেষমেশ সকাল হয়ে গেল এবং আমরা নিরাপদ স্থানে পৌঁছে গেলাম। সকাল হতে না হতেই জানতে পারলাম আমাদের ট্রাকে আগুন লেগে গেছে। ট্রাক এবং তার মধ্যে থাকা সব মালপত্র পড়ে গেছে। যদি আমরা সেখানে থাকতাম আমাদের সাথেও এমন দুর্ঘটনা ঘটতে পারত। যখন আমরা আমাদের কোম্পানির লোকদের সেই ঘরের কথা বললাম, তারা বলল ওখানে কোনো ঘর নেই। আপনি কোন ঘরে গিয়েছিলেন? সেই রাস্তা বিপজ্জনক বলে গণ্য। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে আপনার লিসেনার্সদের সঙ্গে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ লিসেনার্স। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার নাম ওমরান এবং আমি করাচির শহরের বাসিন্দা। আমি দীর্ঘদিন ভাবছিলাম এই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি। এটি একটি সত্য ঘটনা যা 2018 সালে ঘটেছিল। জুলাই মাসে আমরা গ্রামের ভ্রমণে গিয়েছিলাম। আমি তখন এসব জিনিসে বিশ্বাস করি না। আমি একটি সিনেমা দেখেছি, মেলা, তারপর ট্রাক যাত্রার প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছিলাম। এটি আমার প্রথম ট্রাক যাত্রা নয়। এর আগে আমি চাচার সঙ্গে এবং কয়েকজন কাজিনের সঙ্গে করাচিতে ট্রাক ভ্রমণ করেছি। আমরা প্রতি বছর এভাবে যেতাম। মধ্যাহ্নের সময় ছিল। আমার কাজিন তখন তার কাজের জন্য যাচ্ছিল এবং সে কিছু ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করত। তখন আমার বয়স প্রায় 15 কি 16 বছর। আমি কাজিনকে জেদ করি যে আমাকে ওনার সঙ্গে নিয়ে যাও। সে প্রথমে মানা করেছিল, বলেছিল খুব দেরি হয়ে যাবে, কিন্তু আমি খুব জিদ করি। শেষে সে রাজি হয় আর আমি তার সঙ্গে চলে যাই। গ্রামে আসার মাত্র 5 থেকে 6 দিন হলো আর আমি কাজিনের সঙ্গে ট্রাকে চড়ে যাত্রা শুরু করি। ট্রাকে যাত্রা করা আমার খুব ভালো লাগতো। আমরা মাগরিবের নামাজ পড়ে বের হয়েছিলাম। সেই সময় আমি সেই এলাকার রাস্তাগুলোর সম্পর্কে বিশেষ কিছু জানতাম না, কারণ আমি ছোট ছিলাম এবং তখন জানতাম না যে জিন বা অন্য অদ্ভুত ঘটনাও ঘটে। তখন আমি কোরআন হিফজ করছিলাম। আমার কাজিন স্থানীয়, তাই সে প্রতিটি রাস্তা জানতো। কিন্তু সেই দিন কি যেন হলো, সে ট্রাকটি নতুন একটি পথে নিয়ে গেল। সে বলল আজ একটু দীর্ঘ পথ চলি। আমি জানতাম না এটি নতুন রাস্তা। কিছু সময় পরে আমার অদ্ভুত লাগতে লাগলো এবং ভয় শুরু হলো, কারণ রাস্তা অত্যন্ত শূন্য। সেই পথে শুধু আমাদের ট্রাক ছিল আর শিয়ালরা দলে চলতো। মানুষদের ওপর হামলা চালায় এবং অনেককে হত্যা করেছে, এমন অনেক কথা আমরা শুনেছি। আমার কাজিনের দাদার সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। হঠাৎ ট্রাক কোনো কিছুতে উঠে যায়। আমার কাজিন বলল এটা কি হতে পারে। আমরা ট্রাক থেকে নামলাম, দেখি যে ট্রাকের ওপর কি আছে, কিন্তু নামার পর দেখি সেখানে কিছুই নেই। আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ দেখলাম ট্রাকের একটি টায়ার পাংচার হয়ে গেছে। আমার কাজিন মেকানিকের কাজ সামান্য জানে, তাই সে টায়ার ঠিক করার চেষ্টা করলো। আমি ট্রাকের মধ্যে বসে থাকলাম। কাজিন বলল যাই হোক, তুমি বাইরে বের হবে না। আমি মূলত জঙ্গলের বন্যপ্রাণী থেকে ভয় পাই, অন্য কিছু নয়। আমরা প্রায় 45 মিনিট ধরে কোনো গাড়ির জন্য অপেক্ষা করলাম, কেউ আসেনি। তখন কাজিন বলল আমি টায়ার ঠিক করেই আসছি। যেতে যেতে সে এমন কিছু বলল যা শুনে আমি ভীত হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। সে বলল আমি জানি না, কারণ আমি নিজেও প্রথমবার এখানে এসেছি।
কথা শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল আমরা কোথাও আটকে যাচ্ছি। কাজিন পথ ধরে এগোতে শুরু করলো। যতক্ষণ সে আমার সঙ্গে ছিল কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যখন সে চলে গেল আমি অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমি ট্রাকে বসে মোবাইল দেখছিলাম। চারপাশে শুধু জঙ্গল ছিল আর ভয় ছিল প্রচণ্ড। কিন্তু আমার একটাই ভয়, কোনো বন্যপ্রাণী যেন না আসে। আমি ট্রাকে বসে কাজিনের অপেক্ষা করছিলাম। এক ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে। হঠাৎ কেউ ট্রাকের কেবিন নক করলো। আমি অবহেলা করলাম, কিন্তু পরে আবার নক করলো। আমি ভীত হয়ে ভাবলাম কে বারবার নক করছে। প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ চারপাশে শুধু জঙ্গল। তারপর ভাবলাম হয়তো কাজিন এসেছে। আমি দরজা খুলে দেখলাম আমার কাজিন নোমান এসেছে। একটি কথা বলি, আমার কাজিন কখনো উর্দুতে কথা বলতো না, কিন্তু সে আমাকে বলল, ইমরান আমি চলে এসেছি। সে নিজের ওপর চাদরও মুড়েছে এবং তার কাছে কোনো টায়ারও নেই। আমি প্রথমে জিজ্ঞেস করলাম টায়ার কোথায়। সে বলল টায়ার ঠিক হয়নি, আমি এখানে জঙ্গলের কাছে একটা ঠাঁই খুঁজেছি, এখন সেখানে চলো। সকাল পর্যন্ত এখানেই থাকতে হবে, সকাল হলে দেখব কি করা যায়। আমি যখন নিচে নেমে তার সঙ্গে চলতে শুরু করি, কিছু দূর এগোলাম, তখন মনে হলো সে তো কখনো জীবনে আমার সঙ্গে উর্দুতে কথা বলে না। এটা সে কিভাবে জানে? হঠাৎ এত ভালো উর্দু সে কিভাবে বলতে পারছে? আর তার ওপর চাদরও মরেছে। যখন সে গিয়েছিল চাদর ছিল না। আমি সেই কথাতেও হতবাক, কিন্তু তখন আমি শিশু, তাই পুরো পরিস্থিতি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম সে তো বলেছিল এই পথটি সে প্রথমবারই আসছে, তাহলে এত দ্রুত কিভাবে ফিরে এসেছে আর এত সহজে কিভাবে ঠাঁই পেয়েছে? যাওয়ার সময় সে বলেছিল আসতে অনেক সময় লাগবে, কিন্তু এত দ্রুত ফিরে এসেছে। আমি ভাবলাম হয়তো কোনো গাড়ি ধরে এসেছে, কিন্তু তখনও ভাবতে পারিনি, কারণ ওখান দিয়ে কোনো গাড়ি আসেনি। আমি তার পেছনে জঙ্গলের মধ্যে চলছিলাম, তখন একটি গাছে কিছু না কিছু নড়ছে মনে হলো। আমি জিজ্ঞেস করলাম এটা কি? সে উর্দুতেই কথা বলছে। সেই বস্তু আমাকে ভিতর খেয়ে ফেলছিল, কিন্তু ভয়ের কারণে জিজ্ঞেস করতে পারিনি। শেষে আমি জিজ্ঞেস করলাম গাছে কি আছে? সে তার হাত চাদরের নিচ থেকে বের করলো। হাতটা দেখার সঙ্গে সঙ্গে অনেক লম্বা হয়ে গেল। সে সেই বস্তুটা ধরলো এবং আমার সামনে নিয়ে এলো। তারপর বলল এটার সম্পর্কে জিজ্ঞেস করছো? আমি বলতে পারবো না। তখন আমার কি অবস্থা ছিল, মনে হলো আমার প্রাণ এখনই যাবে। এরপর সে হঠাৎ করে জোরে হেসে উঠল। আমি কিছুই বুঝতে পারিনি। আমি ট্রাকের দিকে দৌড়াতে শুরু করলাম। সে আমার পিছনে দৌড়াচ্ছিল। আমি ভয় পেলাম। যা কিছু দেখেছিলাম সেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কাঁদতে শুরু করলাম। অনেক ইঙ্গিত পেয়েছিলাম, তবুও চিনতে পারিনি। তবে আমি তার সঙ্গে চলতে থাকলাম। যখন ট্রাকে উঠলাম তখন অসুস্থ হয়ে পড়লাম। চোখ খোলার পর দেখি আমাদের পাশে 2-3 ট্রাকার দাঁড়িয়ে আছে। আমার কাজিনও ফিরে এসেছে। সে যখন জিজ্ঞেস করলো, আমি সবাইকে পুরো ঘটনা বললাম। আমার কাজিন বলল, আমি তো তোমাকে বলেছিলাম ট্রাক থেকে নেমে পড়বে না, তাহলে তুমি কেন নেমে গেলা? আমি বললাম সে তোমার রূপে এসেছে। তখন আমার বড় ইঙ্গিত মিলল। আমার কাজিন কখনো জীবনে আমার সঙ্গে উর্দুতে কথা বলতো না, তাহলে এটা এখন কিভাবে করছে? এই ছিল আমার ঘটনা। আমি জানি না আমি ঠিকভাবে বলতে পেরেছি কিনা, তবে এটি পুরোপুরি সত্য একটি ঘটনা। ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করুন। অনেক ধন্যবাদ আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার চলুন আরেকটি ট্রাক ড্রাইভারের ঘটনার দিকে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল। আমি সিন্ধু থেকে কথা বলছি। আমার একজন বন্ধু আছে, সে ট্রাক ড্রাইভার। সে আমাকে বলেছিল আমরা কোটা শহর থেকে কিছু মাল লোড করে অন্তরুণ বালুচিস্তানে যাচ্ছিলাম। আপনি জানেন বালুচিস্তানে অনেক বড় বড় পাহাড় রয়েছে এবং বালুচিস্তান একটি বিশাল এলাকা। সে বলল আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার, একজন আমি এবং তৃতীয় যে ব্যক্তি যার মাল আমরা নিয়ে যাচ্ছিলাম। আমার সম্পর্ক সিন্ধের সঙ্গে আর অন্য ড্রাইভার বালুচিস্তানের। আমি বললাম ট্রাক আমি চালাবো। সে বলল ভাই আপনাকে পাহাড়ি রাস্তা চালানোর অভিজ্ঞতা নেই আপনার, ট্রাক আমি চালাবো, আপনি ঘুমান। আমি বললাম না ভাই আমি চালাবো। আমি জিদ করলাম। আমার শখ ছিল পাহাড়ি পথে ট্রাক চালানোর এবং রাতকে উপভোগ করার।
ড্রাইভার বলল, ঠিক আছে তাহলে চালান, আমি ঘুমাই। ট্রাক ড্রাইভারের সিটের পেছনে ছোট্ট একটি ক্যাবিন থাকে, যেখানে একজন মানুষ ঘুমাতে পারে। ব্যবসায়ীর প্রতিনিধি পিছনের সিটে ঘুমিয়ে গেল এবং ড্রাইভার আমার পাশের সিটে ঘুমালো। প্রথমে আমরা কিছু সময় গল্প করছিলাম, তারপর সে ঘুমিয়ে পড়ল। সে আমাকে বলল, পথে কেউ থামাতে চাইলে, কোনো মানুষ বা নারী দেখলে ট্রাক থামিও না। আমি তার হিদায়েত মেনে চলতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর সেই ঘটনা ঘটল। একজন সাদা পোশাকের ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আমাকে হাত দেখিয়ে ট্রাক থামানোর ইঙ্গিত করলো। আমি ট্রাক থামাইনি। পরবর্তী মোড়ে সেখানে একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আমাকে থামানোর ইঙ্গিত দিল, তবুও আমি থামাইনি। 2-3 বার এমন ঘটনার পর আমি এক জায়গায় ট্রাক থামালাম। আমি ভয় পাচ্ছিলাম। ড্রাইভার গাড়ি থামাতে মানা করেছিল আমাকে, কিন্তু আমি থামাচ্ছি। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে ট্রাক থামালাম। সে ভাই আমার কাছে এলো এবং বলল, দেখো আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। আসো, আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই, আমার সঙ্গে চলো। আমি বললাম, না, আমি তোমার সঙ্গে যেতে পারি না। আমার সঙ্গে থাকা মানুষরা ঘুমিয়ে আছে, তারা জেগে যাবে, দয়া করে আমাকে যেতে দাও। সে বলল, দেখো ছেলে, লাভ তোমারই, আমি তোমাকে একটি বড় উপহার দেব। আমি বললাম, ঠিক আছে। এরপর ট্রাক থেকে নামার পর সামনে একটি বিশাল পাহাড় দেখা গেল। সে পাহাড়ের সামনে এসে হাত ঘোরালো, যেন আমরা কোনো দরজা খুলছি। হঠাৎ একটি বিশাল গেট খুলল আর সামনে একটি রাস্তা দেখা গেল। অদ্ভুত কিন্তু খুবই সুন্দর। আমরা দুইজনে সেই পথে চলতে শুরু করলাম। বয়স্ক ব্যক্তিটি বলল, আমার পেছনে চলতে থাকো। সেই পথ এমন ছিল যেন আমরা কোনো স্বর্গে প্রবেশ করেছি। আমি আগে এমন পথ দেখিনি। আমরা চললাম এবং সামনে একটি গ্রাম দেখা গেল। গ্রামও অসাধারণ সুন্দর ছিল। আমরা আরও এগোলাম। একটি মেলা বসেছিল, সেখানে সে আমাকে একটি হোটেলে নিয়ে গেল। সেখানে চা খাওয়ালো। চায়ের স্বাদ ছিল অসাধারণ। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত এমন চা কখনো পান করিনি। এরপর সে আমাকে সেখান থেকে উঠিয়ে বলল, চলো এগিয়ে যাই। আমরা এগিয়ে চললাম এবং সেখানে বিভিন্ন ধরনের মৌসির অনুষ্ঠান চলছিল। আমি বললাম, আমাদের এখানে এমন মানুষও থাকে যারা মৌসি ইত্যাদি শোনে। আমারও আগ্রহ ছিল, কিন্তু তাদের সামনে আমি বলতে পারলাম না যে আমি মৌসির সখী। সে আমাকে আরও এগিয়ে নিল। সেখানে কিছু মানুষ বসেছিলেন। তারা সেই বৃদ্ধকে খুব সম্মান করছিল এবং বলল, তুমি একে কোথায় নিয়ে এলে? আমাদের জগতে কি এই মানুষ? এ তো এখানে ঝগড়া করবে। তখনই আমি বুঝলাম যে এটি মানুষ নয়, বরং অন্য কোনো মাখলুক। বৃদ্ধটি বলল, এটি আমার বন্ধু, সে ফিরে যাবে, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া করবে না। তারা বলল, না, এটি খুবই বিপজ্জনক, তুমি একে ফিরে পাঠাও। আমরা কিছু দূর এগোলাম। সেখানে কার্পেট বিছানো ছিল। তারা আমাকে কার্পেটে বসিয়ে বলল, তোমার অতিথিকে ভাত খাওয়াও। তারা আমাকে মাটির পাত্রে ভাত দিল এবং আমি যখন তা শেষ করলাম তখন মনে হলো আরও খেতে ইচ্ছা করছে। আমি ভাবছিলাম। বৃদ্ধটি বলল, আরও ভাত দাও। তারা আমাকে আরও ভাত দিল এবং আমি তা খেয়ে ফেললাম। তারপর তারা আমাকে আবার সেই পথ ধরে এগিয়ে নিয়ে গেল। আমরা এগোলাম এবং সেখানে অদ্ভুত ধরনের ফল দেখা গেল, তা খুবই সুস্বাদু। তারপর তারা আমাকে আবার সেই একই পথে ফিরিয়ে নিল। আমি তাদের বললাম, বৃদ্ধ, আমার সাথীরা তো জেগে উঠেছে। তারা বলল, তোমার সাথীরা জাগবে না, শুধু তুমি এগিয়ে যাও। আমি তাদের শুয়ে রেখেছি। আমরা ফিরে এলে দুজনেই ঘুমিয়েছিলেন। তারা বলল, ঠিক আছে বন্ধু, এখন তুমি যাও এবং এই ঘটনার কথা কাউকে বলিও না। এই মিষ্টি বাচ্চাদের জন্য নিয়ে যাও। তারা মিষ্টি আমাকে 2 ভাগে দিল। বলল, একটি ভাগ বন্ধুদের খাওয়াও আর একটি ভাগ বাচ্চাদের জন্য নিয়ে যাও। আমি ট্রাক চালালাম। তখন সেই মানুষরা জেগে উঠল। তারা জিজ্ঞেস করলো, আমরা কোথায় পৌঁছেছি? আমি বললাম, এখানেই। তারা বলল, দেখো, অনেক দেরি হয়ে গেছে। সময় কত হয়েছে? আমি বললাম, আমি একটু দূরে গিয়েছিলাম। তারা বলল, তুমি কোথায় গিয়েছিলে? তখন আমি পুরো ঘটনা তাদের শোনালাম। যদিও সেই বৃদ্ধ আমাকে বলতে নিষেধ করেছিল। তারা খুবই অবাক হলো এবং বলল, ধন্যবাদ যে তুমি বেঁচে গেছো। তারা জিন্নাত ছিল। আমি বললাম, জিনও ভালো এবং খারাপ হয়, কিন্তু এরা মুসলমান জিন ছিল এবং আমাকে সঙ্গে নিয়ে গেছে। আর এই মিষ্টি খাও। তারা মিষ্টি খেয়ে বলল, আরও দাও। আমি বললাম, বাকি মিষ্টি আমার বাচ্চাদের জন্য।
কিছু দূর এগিয়ে আমার জ্বর শুরু হলো এবং 2-3 দিন তা স্থায়ী রইল। তারপর আমি একজন পীরের কাছে গেলাম। তিনি বললেন, বেটা, যে বৃদ্ধরা তোমাকে মেলে তারা ভবিষ্যতেও তোমার সঙ্গে মিলিত হবে, কিন্তু তুমি বন্ধুদের বলে দিলে সেটা ভালো হলো না, এই জন্য তোমার জ্বর হয়েছে। তবে চিন্তা করো না, তারা ভালো জিন ছিল এবং তুমি সুস্থ হয়ে যাবে। এরপর আমি সুস্থ হয়ে গেলাম। আজ এই ঘটনা ঘটেছে, 10 বছর হলো। আজও আমি সেই ঘটনা ভুলিনি। কাশ আমি বন্ধুদের বলতাম না, এটি ছিল আমার বন্ধুর ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম গুলাম, আমি লাহোর থেকে এসেছি। আমার কাজ অটো স্পেয়ার পার্টসের। আমি আপনাকে আজকের একটি ঘটনা বলবো। এই ঘটনা আমার সঙ্গে সরাসরি ঘটেনি। যে জায়গায় আমার শপ, সেটির পাশে একটি গাড়ির ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপের কারিগরের একজন সারদিপ থাকে এবং সে ওয়ার্কশপের ভিতরে ঘুমায়, কারণ সে মূলত লাহোরের নয়, শহরের বাইরে থেকে এসেছে, তাই সে রাতে এখানে ঘুমায়। ঘটনা এমন, আমি শপটি সকাল 9টায় খুলি। শপে সিসিটিভি ক্যামেরা রয়েছে। একটি ক্যামেরা রাস্তার দিকে তাকিয়ে আর অন্যটি অন্যদিকে। উস্তাদ এবং সারদিদ দুইজনই শপে এসেছেন। সেই ছেলে যার ঘটনাটি আমি বলছি, তার ওস্তাদ বলল, ভাই, আপনার ক্যামেরার ভিডিও দেখতে হবে রাত 12টার পরে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারা বলল, রাত 12টার পরে ভিডিও অন করুন। আমি রাত 12টার পরের ভিডিও চালাই। আমরা প্রায় 2 ঘন্টার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখলাম, কিন্তু ভিডিওতে কিছু অস্বাভাবিক দেখায়নি। আমি আবার সারদিদকে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছে? ছেলের ওস্তাদ বলল, এই ছেলে একটু পাগল হয়ে গেছে, তার মানসিক অবস্থা খারাপ, এখন সে আমার উপরও প্রভাব ফেলছে, হয়তো তাকে আমি মারব। তিনি সারদিদকে গুচ্ছা করছিলেন। আমি কেবল শান্ত থাকতে বললাম এবং ঘটনা বলার জন্য অনুরোধ করলাম। শেষে ছেলে বলল, রাত 12টার পরে আমাদের ওয়ার্কশপের ভিতরে 7 জন প্রবেশ করেছে। তাদের সঙ্গে একজন মহিলা ছিল। আমি জিজ্ঞেস করলাম, তারা কিভাবে ভিতরে ঢুকলো? দরজা তো লক থাকে। সে বলল, আমরা দরজা খুলেছিলাম, লকের মধ্যে মোমবাতি ঢুকিয়ে তা খোলা হয় এবং 7 জন ভিতরে ঢুকলো। বিশেষ বিষয়, ছেলে একা ঘুমাচ্ছিল না, তার সঙ্গে আরেকজন ছেলে ছিল যাকে শুতে দেওয়া হয়েছিল। তারা 2 জনকে বলা হয়েছিল রাতের বেলা ওয়ার্কশপ খালি থাকে, 7 জন ব্যক্তি প্রবেশ করে। তাদের সঙ্গে নারীও ছিল। তারা গাড়িগুলোতে হস্তক্ষেপ করেছিল, কখনো যন্ত্রপাতি তুলছিল, কখনো কিছু অন্য কাজ করছিল। তাদের মধ্যে 2 জন আমাদের দিকে এগিয়ে আসে। একের হাতে পিস্তল, আরেকটির হাতে কিল, আর কিল দিয়ে তারা আঘাত করার চেষ্টা করে। এখন প্রশ্ন, চোরদের কিভাবে কিল নিয়ে আমাদের উপর আঘাত করার সাথে সম্পর্ক? ছেলেটি দ্রুত পাশের ছেলেকে জাগিয়ে তোলে এবং বলে, উঠো, আমাদের ওয়ার্কশপে চোর এসেছে। পাশের ছেলেটিও জেগে ওঠে। সে বলল, আমি চোখ বন্ধ রেখেছিলাম এবং সব দেখছিলাম, চোখ খুলিনি যেন তারা বুঝতে না পারে। ছেলেটি বলে, একজন ব্যক্তি ওয়ার্কশপের সামনে রাস্তার সেন্টারে দাঁড়িয়ে ছিল। ছেলেটি বলল, যে ব্যক্তি রাস্তার সেন্টারে দাঁড়িয়েছিল সে বাইরে যাওয়ার ইশারা করছিল, যেন কাউকে নিজের দিকে ডেকে আনছে। ছেলেটির মতে ওই ব্যক্তি প্রায় 2 মিনিট রাস্তার পুরো সেন্টারে দাঁড়িয়েছিল। আমি আপনাকে জানাই, এই রাস্তা পুরো রাত জুড়ে সচল থাকে। যখন আমি রাত 12টার পর ভিডিও দেখেছিলাম, তখন বাইক, গাড়ি, রিক্সা এবং মানুষ হেঁটে চলছিল, অর্থাৎ পুরো রাত রাস্তা ব্যস্ত থাকে। এই পরিস্থিতিতে 2 মিনিট ক্রমাগত দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যেখানে ছেলেটি বলেছিল ওরা রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ওয়ার্কশপের ভিতরে ছিল। ওদের হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু কিছু পোস্টার ও বিজ্ঞাপন ছিল যা তারা দেওয়ালে লাগিয়েছিল। সেই সময় আজানের শব্দ শুরু হয়। ওরা চুপচাপ চলে যায়। কোনো ক্ষতি হয়নি, কোনো চুরিও হয়নি। সকাল থেকে ছেলেটি হইচই করছিল। সে তার ওস্তাদকেও ডেকে আনলো, বলল যে ভিতরে চোর আছে। সে ওয়ার্কশপের কর্নারে লুকিয়ে গিয়েছিল এবং বলছিল, এদিকে চোর আছে, আমি খুঁজে বের করব। সে পুরোপুরি অস্থির অবস্থায় ছিল আর জিজ্ঞেস করছিল এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল। পরবর্তীতে ছেলেটি আরও জানালো যে সে তার সঙ্গে আগের রাতে আরও ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা ওই রাতের এবং অন্যটি পরবর্তী রাতের। সে বলল, রাত 1টা 30
মিনিটে সে তার চারপাইতে শুয়েছিল, তখন তিনজন চোর ওয়ার্কশপে প্রবেশ করে। সে চারপাইতে শুয়ে থাকতে থাকতেই তাদের পা দেখতে পেয়েছিল। চারপাই থেকে উঠে গাড়ির উপরে তাকালে তারা আর দেখাতে পাওয়া যায়নি। সে তখন ভয় পায় এবং আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তৃতীয় ঘটনা সে বলল তার পরবর্তী ঘটনার সঙ্গে সম্পর্কিত। রাত 1টা বাজে সে গোসল করতে উঠল, কারণ গরম লাগছিল। উঠে সে দেখলো গাড়ির ভিতরে একজন ব্যক্তি বসে আছে, সম্পূর্ণ কালো ধোঁয়ার মতো। তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছিল, হাত পা নাক কান চুল। তার চোখ বড় নীল এবং চোখ থেকে পানি ঝরছে। ওই ব্যক্তি তার হাতের ইশারায় তাকে নিজের দিকে ডাকছিল। এই ঘটনা ঘটে মাত্র 3-4 দিনের মধ্যে। ছেলেটি ভিডিও তুলেছিল। 2 ঘন্টার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেও কিছু দেখা যায়নি। যা সে বলছিল যে 7 জন লোক ওয়ার্কশপে প্রবেশ করেছে, তা ভিডিওতে দেখা যায়নি। রাস্তার সেন্টারে দাঁড়ানো ব্যক্তিও দেখা যায়নি। আর এটা সম্ভবও নয়, কারণ রাস্তার কেন্দ্র রাতের সময় যথেষ্ট ব্যস্ত থাকে। ছেলেটি আরও বলল তার সঙ্গে যারা শুয়েছিল তারা ওদের সঙ্গে ইশারায় যোগাযোগ করছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, তাদের তোমাদের কাছ থেকে কিছু চাওয়া হয়েছিল কি? সে বলল না, তারা কোনো কথা বলেনি, শুধু বন্দুক হাতে দাঁড়িয়েছিল আর আমার সঙ্গে ইশারায় তাদের সঙ্গে কথা বলছিল। তারপর আমরা সেই ছেলেটির জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু তাকে ডাকা হয়েছিল। তারও তখন শারীরিক অবস্থা ভালো ছিল না। ছেলেটির হাতে ঔষধ ছিল এবং সে বমি করছে। যখন সে আসে তখন সে বলল, ভাই, আজ থেকে আমি এই ছেলের সঙ্গে আর শুতে পারবো না। এই ছেলেটি পুরো রাত আমাকে ঘুমাতে দেয়নি। বারবার আমাকে উঠিয়ে বলতো, উঠো, দেখো ওখানে খুলে ঝুলছে, দেখো ও কতটা গোড়া করে তাকাচ্ছে। 2 মিনিট পরে আবার আমাকে উঠিয়ে বলতো, ও দেখো লোকেরা ভিতরে প্রবেশ করেছে, দেখো প্রাণীরা ভিতরে প্রবেশ করছে। তারপর আবার আমাকে উঠিয়ে বলতো, দেখো তাদের হাতে বন্দুক আছে। ক্যারিডাবের পিছনে 2 জন লোক চলে গেছে, একজন লোক অদৃশ্য হয়ে গেছে, এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। তার মতে ওই ছেলেটি পুরো রাত তাকে ঘুমাতে দেয়নি। মাঝে মাঝে সে উঠে গাড়ির ভিতরে বসে হর্ন বাজাতে শুরু করত। তখন আমি উঠে আবার তাকে শুইয়ে দিতাম। 2 মিনিট পর আবার বলতো, দেখো আমাদের ওপর লোকেরা এসে দাঁড়িয়েছে। সে অদ্ভুত সব আচরণ করছিল। সকালে সঙ্গে থাকা দোকানের লোকদের ডাকলো। তারা 2টো বন্দুক ও পিস্তল নিয়ে ভিতরে গেল। মাঝে মাঝে কোনো গাড়ির ভিতরে তাকাতো, কখনো ক্যারিডাবের ভিতরে, কখনো মাটিতে শুয়ে পড়তো। পুরোপুরি অস্থির ও বেহুশ আচরণ ছিল, যেন মানুষটা একেবারেই বেপরোয়া হয়ে গেছে। আমি তখন তার ওস্তাদকে পরামর্শ দিলাম। পাশাপাশি দোকানের অন্য লোকও পরামর্শ দিল যে ছেলেটি ভয় পেয়েছে এবং তার ওপর কিছু ঘটেছে, তাকে এখানে রাখো না, তার বাড়িতে ফেরানো ভালো হবে। ছেলেটির বাড়ি লাহোর থেকে প্রায় 100 কি 150 কিলোমিটার দূরে। শেষ পর্যন্ত তারা ছেলেটিকে কিছু টাকা দিয়ে বাইক থেকে লারি স্ট্যান্ডে পৌঁছে দেয়। সেখান থেকে তাকে বাসে বসানো হয়। আমি ছেলেটির কাছে জানতে চেয়েছিলাম গত 3-4 দিনে তার সঙ্গে এমন সব ঘটনা কেন ঘটছে। ছেলেটি বলল সে তার বন্ধুকে এগিয়ে দিতে গিয়েছিল রায়ওয়েন সাইডে। ফেরার পথে রায়ওয়েন রোডে একটি খালি এলাকা আছে যেখানে ঠিকঠাক জনসংখ্যা নেই। সে ওই খালি জায়গায় ইউরিন করেছিল। এরপরই তার সঙ্গে এইসব ঘটনা ঘটতে শুরু করে। ছেলেটি যখন আমাকে এ কথা বলছিল তখন আমি লক্ষ্য করছিলাম যে লোকটি পুরোপুরি সচেতন নয়। তার চোখ ও মুখের অভিব্যক্তি একে অপরের সঙ্গে মানানসই নয়। আমি নিজে এটি লক্ষ্য করেছি। শেষে আমি পরামর্শ দিলাম যে তাকে তার বাড়িতে পাঠানো হোক। তারা তাকে কিছু টাকা দিয়ে লরি স্ট্যান্ডে পৌঁছে দেয় এবং তার পরিবারের সঙ্গে কল করে জানায় যে ছেলেটির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি ওয়ার্কশপের লোকদেরও পরামর্শ দিলাম যে ওয়ার্কশপটি বড় হলেও ভিতরে সম্পূর্ণ ফাঁকা, গাড়ি আবর্জনা ও কাবারের ভিড়ে ভরা। এই ধরনের পরিবেশে এমন ঘটনা ঘটতে পারে। এই খালি জায়গায় এমন ঘটনা হওয়া সম্ভব। তাই আপনিও আপনার ওয়ার্কশপে কোনো হুজুরকে ডেকে জায়গাটা বন্ধ করে নেন, যাতে যদি আগে থেকেই কোনো অশুভ শক্তি থাকে আল্লাহর ইচ্ছায় তা এখান থেকে চলে যায়। আর যদি এটি কোনো ব্যক্তিগত অভ্যাস বা কোনো খালি জায়গায় ইউরিন করার কারণে এসেছে তাহলে সেই জায়গা পরিষ্কার হয়ে যায়। তারা বলেছে ঠিক আছে, আমরা এটি করব। এই ঘটনা ঘটেছে গত রাতেই এবং আমি আজ আপনাদের শোনালাম। যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে।
ঘটনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন চালু করে দিন। এর ফলে আমার ঘটনাগুলোর নোটিফিকেশন সরাসরি পাবেন। নিজের যত্ন নিন, দোয়ায় আমাকে মনে রাখবেন, আমাকে অনুমতি দিন এবং আমরা আবার দেখা করব অন্য কোনো ইন্টারেস্টিং ঘটনায়। আল্লাহ হাফেজ।